আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত আজকের এই গণিত ক্লাসে। আমি তোমাদের আজকের এই ক্লাসটিতে উচ্চতর গণিতের খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে একটু আলোচনা করব। আমি যদি মনে করি এই ক্লাসটি এসএসসি 2021 সালের পরীক্ষার্থী তোমরা যারা আছো তাদের জন্য এই ক্লাসটি যদি আপলোড করতে চাই, তা আমি মনে করব যে আমি অ্যাকচুয়ালি ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্যই এই ক্লাসে আমি কিন্তু আলোচনা করব। এটি বলার কারণ তোমরা অবশ্য বুঝতে পারছো যে আমরা তিনটি বিন্দুর স্থানাঙ্ক যদি আমাদের জানা থাকে, এই তিনটি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব। তোমরা যদি দেখো যে 11.2 অনুশীলনীর পূর্বে কয়েকটি পেজে কিন্তু এবিসি তিনটি ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ফাইন্ড আউট করতে বলা হয়েছে, যেখানে এ বিন্দুর স্থানাঙ্ক এক্স সাব 1, ওয়াই সাব 1, বি বিন্দুর স্থানাঙ্ক আমরা বলে থাকি যে x1 y1। অ্যাকচুয়ালি আমরা এটা সচরাচর বলে থাকি, বাট এটি অ্যাকচুয়ালি এক্স সাব 2, ওয়াই সাব 2। সি বিন্দুর স্থানাঙ্ক এক্স সাব 3, ওয়াই সাব 3। এখন এই তিনটি বিন্দু একটি ত্রিভুজে যদি তিনটি শীর্ষবিন্দু হয়ে থাকে, তাহলে এই তিনটি শীর্ষবিন্দুর সমন্বয়ে আমরা কিভাবে ত্রিভুজ তৈরি করব বা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার সময় আমাদের কি কি বিষয়গুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু আমাদের আগে জানতে হবে। অর্থাৎ এই তিনটি বিন্দু এক্স ওয়াই সমতলের কোন অবস্থানে আছে, অর্থাৎ কোন চতুর্ভাগে অবস্থান করছে, এই বিষয়গুলো কিন্তু আমরা বিন্দুর মান দেখে কিন্তু অর্থাৎ বিন্দুর ভুজ এবং কোটি দেখে কিন্তু আমরা আইডিয়া করতে পারবো। যেমন এখানে আমি যদি বলতে চাই যে এ বি সি, এখানে দুইটি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক জানা নেই। আবার আমি যদি দেখি এ বি সি ডি ই এই পাঁচটি শীর্ষবিন্দুর ক্ষেত্রে চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা আছে কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক জানা নেই। আমরা যদি এ বি সি এই তিনটি শীর্ষবিন্দু দিয়ে যদি কোনো একটি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তখন আমাদের প্রশ্নে যদি উল্লেখ করে দেওয়া থাকে যে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়েছে, তখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি লাস্ট অফ অল যে ক্যালকুলেশন করার পর পরম মান ইউজ করব কিনা, এটি একটি ব্যাপার। আর যদি কোনো কিছুই উল্লেখ না থাকে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীতে কোনো কিছুই যদি উল্লেখ না থাকে, তাহলে বেসিক যে তিনটি শীর্ষবিন্দুর সমন্বয়ে আমরা ত্রিভুজ তৈরি করব, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় নির্ণায়কের সাহায্য নিয়ে আমরা যদি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি, তখন আমরা কিভাবে প্রকাশ করব, অর্থাৎ পরম মান কখন আমরা ইউজ করব বা পরম মান কখন আমরা ইউজ করব না। ঘড়ির কাঁটার দিকে যদি বিন্দুগুলো ঘুরে অর্থাৎ ক্লক ওয়াইজ যদি বিন্দুগুলো ঘোরে, অবশ্যই আমাদের ক্ষেত্রফল ঋণাত্মক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, অলওয়েজ ক্ষেত্রফল আমরা জানি ধনাত্মক হবে। সো তোমাদের বলবো যে আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি এটি তোমাদের সামনে একটু বলতে চাই যে ইন্টার ফার্স্ট ইয়ারে তোমরা যখন উঠবে, অর্থাৎ এসএসসি 2021 সালের পরীক্ষার্থীরা, তোমরা এসএসসি লেভেলের যে 11 অধ্যায়টি আছে, এই অধ্যায়ে ক্ষেত্রফল নিয়ে হয়তো এতটা ডিটেলসে কখনো তোমরা চিন্তা করো নাই, শুধু অ্যাসাইনমেন্ট হয়তো দিয়েছে। এর কারণে আমাদের 11.2 অনুশীলনীর উদাহরণ 3 বা অনুশীলনীর 10, এখানে উদাহরণ 13তে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে, যেটা কিন্তু আমি এখানে লিখেছি। দেখো উদাহরণ 13তে তিনটি বিন্দুর স্থানাঙ্ক যদি তোমাদের বলতে চাই, এখানে সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু অজ্ঞাত আছে, অর্থাৎ
সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা নেই। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব সেটা আমাদের একটু জানার বিষয় আছে। তোমরা একটু দেখে নাও। তোমরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের মাঝে যে কখন প্লাস মাইনাস হবে কখন প্লাস মাইনাস হবে না এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকেই সংযুক্ত হয়েছ। তোমরা একটু দেখে নাও। অনেকে বলেছো এই ক্লাসটি নিয়ে অনেকবার লাইভ ক্লাস করেছো, কিন্তু আমি যদি বলতে চাই যে এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে একটু দেখে নাও। এবিসি ত্রিভুজ ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্র এবি এর ক্ষেত্রফল আমরা হাফ ইন্টু, অবশ্যই এই চিহ্নটি আমাদের পরম মানের চিহ্ন না, এটি কিন্তু নির্ণায়কের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই এটি আমাদের নির্ণায়কের চিহ্ন, এটি কখনো পরম মানের চিহ্ন না। পরম মানের চিহ্ন কোথায় হবে সেটি আমি দেখানোর চেষ্টা করছি। x1 y1 আমরা এখানে পাচ্ছি দেখো x2 y2, এরপরে দেখো x3 যদি বা আমি সাব বলেছি y3, আবার আমরা x1 আমরা y1 নিয়ে ক্যালকুলেশন করব। আর এখানে অবশ্যই আমাদের বর্গ একক লিখতে হবে, তোমরা একটু দেখে নাও। আর আমি এখানে যে 10 নম্বর গাণিতিক প্রবলেমটি লিখেছি, এখানে 4টি যে শীর্ষবিন্দু আছে এই 4টি শীর্ষবিন্দু নিয়ে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব, সেখানে কিন্তু ডি বিন্দুর অবস্থান কোথায় আছে আমরা জানি না। তো আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কখনো বলবো না হাফ অফ পরম মান, এটা কখনো পরম মানের কথা বলবো না। আমরা যদি পরম মান দিতে চাই, কোনো শর্ত যদি না থাকে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে বা কোনো কিছুই যদি উল্লেখ না থাকে, আমরা সরাসরি আমরা এই নির্ণায়কের চিহ্ন, এটি নির্ণায়কের মাধ্যমে আমরা যখন ক্যালকুলেশন করব, লাস্ট অফ অল যদি আমাদের ক্ষেত্রফল নেগেটিভ আসে তখন আমরা একটি শর্ত লিখে দিব যে বিন্দুর স্থানাঙ্ক ভুজ বা কোটি যে কোনো কোয়াড্রান্টে হতে পারে, অক্ষের উপর হতে পারে, আমাদের মূল বিন্দু থেকে 5 একক বা খুব ক্ষুদ্রতম দূরত্ব হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিব যে এক্স এবং ওয়াইয়ের মান আমরা অলওয়েজ ধনাত্মক নিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তোমরা যদি এইটাকে ক্যালকুলেশন এইভাবে দিতে চাও, হাফ অফ, দেখো এখানে আমরা কখনো পরম মান চিহ্ন দিব না, কারণ এখানে আমি পরম মান দিই নাই। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এর ডান থেকে অর্থাৎ মুখ্য কর্ণের কাজ হবে x1 y2, দেখো x1 y2 প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো x1 y2, এরপর আমরা দেখো x2 y3 প্লাস আমরা দেখো এখানে আবার নিব x3 y1 নিয়ে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। আর এখানে যেহেতু আমি কোনো পরম মান ইউজ করি নাই, আর এই বিন্দুগুলো অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে, আর তোমাদের অ্যাসাইনমেন্টে এই 5টি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বলে দেওয়া ছিল বা চিত্রে তোমরা দেখেছো যে এই ডি বিন্দুটি কিন্তু ফার্স্ট কোয়াড্রান্টে ছিল, অর্থাৎ প্রথম চতুর্ভাগে সকল বিন্দুর কিন্তু ভুজ এবং কোটি কিন্তু ধনাত্মক। সুতরাং আমরা এই চিহ্নটাকে কখনো পরম মান চিহ্ন বলবো না। আর আমরা যদি পরম মান দিয়ে থাকি সেটা কিভাবে দিতে হবে একটু দেখে নাও। তো এরপরে দেখো সূত্রের এরপর মাইনাস হবে, আমরা গৌণ কর্ণের কাজ করব। দেখো অর্থাৎ বাম হাত থেকে গৌণ কর্ণ অর্থাৎ x1 x2 y1 y2কে যদি আমরা একটি বর্গের 4টি শীর্ষবিন্দুর সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো আমরা এই x2 y1 আবার x2 y3 y2 y3 এটিকে গৌণ কর্ণের সাথে কম্পেয়ার করে আমরা প্লাস x3 y2 প্লাস দেখো এখানে আমরা লিখতে পারবো দেখো x1 y3 দিয়ে মাস্ট বি আমরা এখানে
সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এখানে বর্গ এককটা আমরা লিখে যাব। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে যদি বিন্দুগুলো ঘুরিয়ে আমি এই ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কিন্তু এখানে পরম মান চিহ্ন দিতে পারবো না। পরম মান চিহ্ন তখনই দিতে পারবো যদি আমাদের কোনো কিছু উল্লেখ না থাকতো, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে, আমরা কখনো পরম মান চিহ্ন দিব না। আর যদি পরম মান চিহ্ন দিতে চাই, যে আমি পরম মান দিয়ে ম্যাথটি করব, তাহলে এই তিনটি বিন্দু সমন্বয়ে যে ক্ষেত্রফল আমি লিখব, মাস্ট বি আমাদের এখানে পরম মান চিহ্ন এভাবে দিতে হবে, এখানে আমাদের পরম মান চিহ্ন দিতে হবে। যদি কোনো দিক উল্লেখ না থাকে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে, তাহলে এখানে কিন্তু আমরা এভাবে করে পরম মান চিহ্ন দিব। এখানে কিন্তু আমরা এভাবে পরম মান চিহ্ন, এইখানে কিন্তু পরম মান চিহ্ন আসতে হবে। আর ভিতরে যে ক্যালকুলেশনটা, এটি কিন্তু নির্ণায়কের ক্যালকুলেশন হবে। তবে তোমরা দেখবে যে এসএসসি লেভেলে আমরা যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পরম মানটি দেওয়া নাই। মূলত আমাদের তিনটি শীর্ষবিন্দু সমন্বয়ে আমরা যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, সেখানে কিন্তু এই পরম মান চিহ্ন দেওয়া নেই। এবং এটি কিন্তু আমরা অনেকে বলে থাকি যে এটি পরম মান, এবং অনেকেই এইখানে পরম মান চিহ্ন না দিয়ে, যদি এইভাবে পরম মান চিহ্ন দিয়ে ম্যাথটি করা হয়, এখানে আমি কোনো পরম মান চিহ্ন দিই নাই, বাট এখানে আমি পরম মান চিহ্ন দিয়ে ক্যালকুলেশন করছি। আমি অনেক ভিডিওতে দেখেছি যে এইভাবে পরম মান চিহ্ন দিয়ে একটি ক্যালকুলেশন করে রেখেছে। তোমাদের অ্যাসাইনমেন্টে দেখেছি যে 80 + 132 এসেছে। এখানে হয়তো এইভাবে লেখা হয়েছে যে 8t + 132 এভাবে পরম মান দেওয়ার পর এই পরম মান হঠাৎ করে কিভাবে চেঞ্জ করে এখানে লেখা হলো প্রশ্ন মতে যে 80 + 132 = আমাদের ক্ষেত্রফল ছিল 230 আমাদের 6। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চতর গণিতের অ্যাসাইনমেন্ট করেছো, আমি অনুরোধ করব তোমরা যারা আমাদের স্কুলে সবসময় সংযুক্ত আসো বা বিগত কয়েক বছর ধরে তোমরা সংযুক্ত আসো, এই চ্যানেলটিতে শুরু থেকে আমি ম্যাথের ক্লাসগুলো তোমাদের সামনে আপলোড করছি। যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটে উঠলে বা ইন্টারমিডিয়েটে ম্যাথ করতে গেলে আমি তোমাকে এসএসসি লেভেলে কতটুকু ভুল শিখিয়েছি, বা বিভিন্ন ভিডিও দেখার পর তোমরা যে এখন যে অ্যাসাইনমেন্টগুলো করছো, যে অ্যাকচুয়ালি এখানে আমরা যদি এই পরম মান চিহ্নটি দিই, এইখানে আমরা কোনো পরম মান চিহ্ন দিই নাই, তাহলে এখানে আমাদের পরম মান চিহ্ন দিয়েই কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু পরম মান দিয়ে ক্যালকুলেশন করে এই পরম মান রাখতে হবে, এবং এখানেও যে কিন্তু আমাদের পরম মান চিহ্ন দিতে হবে। পরম মান চিহ্ন দেওয়ার পর এখানে যখন ক্যালকুলেশন করব, তখন এখানে প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে। কারণ তোমরা জানো যে অ্যাসাইনমেন্টে আমাদের যে 5টি শীর্ষবিন্দু ছিল, এই 5টি শীর্ষবিন্দু সমন্বয়ে গঠিত যে পঞ্চভুজের ক্ষেত্রফল, এটি কিন্তু 236 ছিল। তাহলে তোমরা যদি এইখানে পরম মান চিহ্ন না দাও, এটাও যদি পরম মান চিহ্ন না দাও, এখানে প্রয়োজন নেই পরম মান চিহ্ন দেওয়া, এখানেও প্রয়োজন নেই পরম মান চিহ্ন, আমাদের কোনো পরম মান চিহ্ন আমরা দিব না। আমরা এখানে ক্যালকুলেশন করে লাস্ট অফ অল পেলাম 8t + 132t, এবং এখানে আমরা প্রশ্ন মতে কোনো পরম চিহ্ন দিব না, পরম মান চিহ্ন দিব না। এই কারণে আমাদের উদ্দীপকে বা প্রশ্নে কিন্তু ডি বিন্দুটি দেখো XY সমতলের প্রথম কোয়াড্রান্টে ছিল, এবং প্রশ্নের নিচে কিন্তু বলা হয়েছিল এই পঞ্চভুজের 5টি শীর্ষ বিন্দুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়েছে। সুতরাং বিপরীত দিকে যেহেতু ঘোরানো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল সমান হাফ অফ, আমরা নির্ণায়কের মাধ্যমে আমরা, এটি কিন্তু অ্যাকচুয়ালি নির্ণায়কের চিহ্ন, এটি কখনো পরম মানের চিহ্ন না, এটা কিন্তু নির্ণায়কের চিহ্ন। এটার ক্যালকুলেশন করে কিন্তু নর্মালি আমরা এটা পাবো
একটু দেখে নাও ক্যালকুলেশন করে আমরা যে নর্মাল ক্যালকুলেশন পাবো, এই নর্মাল ক্যালকুলেশন করে আমরা দেখো এখানে কোনো প্লাস মাইনাস দিচ্ছি না। বলাই হয়েছিল যে 5টি শীর্ষবিন্দু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়েছে এবং ডি বিন্দুটি XY সমতলের ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থান করেছে। সুতরাং এখান থেকে আমরা পরম মান চিহ্ন দিব না এবং আমরা পরম মান চিহ্ন না দিয়ে সরাসরি 80 + 132 = 236 লিখব। লিখে আমরা টি এর একটি নির্দিষ্ট মান পাবো। আর তোমরা যদি কোনো কারণে এইখানে পরম মান চিহ্ন তোমরা দিয়ে থাকো, আমি বলবো যে হাফ অফ পরম মান চিহ্ন এখানে হবে। এরপরে আমাদের এখানে পরম মান চিহ্ন দিতে হবে, এখানেও পরম মান চিহ্ন দিয়ে এখানে পরম মান চিহ্ন, এখানে পরম মান, এখানেও পরম মান চিহ্ন দিয়েই কিন্তু আমাদের ক্যালকুলেশনটি করতে হবে। কারণ আমি তোমাদের বলেছি যে উদাহরণ 13 11.2 এই উদাহরণ 13 তোমরা দেখবে যে সি বিন্দুর যে স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক তোমরা যদি একটু দেখো ওখানে 3, r ছিল। আমি যদি একটু দেখে নিই তোমাদের উদাহরণ, এখানে সি বিন্দুর স্থানাঙ্ক ছিল 3, r এবং ক্ষেত্রফল আমাদের দেওয়া ছিল 4 বর্গ একক এবং বলেছিল r এর সম্ভাব্য মান নির্ণয় করো। উদাহরণ 13তে কিন্তু ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে কোনো কিচ্ছু উল্লেখ নেই, যার কারণে উদাহরণ 13 তোমরা দেখবা যেখানে পরম মান চিহ্ন না ব্যবহার করে সরাসরি সুন্দরভাবে ক্যালকুলেশন করে তোমরা যদি একটু দেখো উদাহরণ 13তে তোমরা 2t - 4 উদাহরণ 13তে তোমরা দেখবা যে উদাহরণ এই 13তে আমাদের যে ক্ষেত্রফল পেয়েছিলাম, এই ক্ষেত্রফলের মান আমরা পেয়েছিলাম যে 2r - 4 এভাবে আমরা পেয়েছিলাম বর্গ একক। ক্ষেত্রফল আমরা বর্গ একক পেয়েছিলাম, মনে রাখবে। এবং লাস্ট অফ অল যে কিন্তু আমাদের এখানে যে শর্তটি ছিল, এই শর্ত অনুসারে কিন্তু আমরা এখানে লিখব যে 2r - 4। তোমরা উদাহরণ 13 দেখো, আমি উদাহরণ 13 নিয়ে কিন্তু কথা বলছি। এখানে কিন্তু প্লাস মাইনাস আমাদের পরম মান দেওয়ার কারণে এখানে প্রশ্ন মতে 2r - 4 = একটু দেখো তোমরা উদাহরণ 13টা একটু দেখো যে 2r - 4 দিয়ে এখানে যে আমাদের পরম মান পেলাম। কারণ আমাদের উদাহরণ এই 13 কিন্তু বিন্দুগুলো কোন কোয়াড্রান্টে আছে, এক্স অক্ষে না ওয়াই অক্ষে, ফার্স্ট কোয়াড্রান্ট না সেকেন্ড কোয়াড্রান্ট, কোনো কিচ্ছু উল্লেখ নেই। জাস্ট ওখানে বলা হয়েছিল যে কোনো একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, যেখানে সি বিন্দুর স্থানাঙ্কটা অজ্ঞাত এবং এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল 4 বর্গ একক হলে r এর সম্ভাব্য মান নির্ণয় করতে বলা হয়েছে। এবং r এর সম্ভাব্য মান নির্ণয় করার কারণেই আমরা কিন্তু এখানে যে মানটি আমরা পাবো, দেখো এই মানটি কিন্তু আমাদের প্লাস মাইনাস হবে। এবং আমি তোমাদের অনুরোধ করব যে তোমরা যারা 2021 সালের পরীক্ষার্থীরা আসো, তোমাদের বিনীত অনুরোধ করব যে তোমাদের সম্মানিত স্কুল বা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা যেভাবে তোমাদের নির্দেশনা দিবেন এই গাণিতিক সমস্যাটির, সেভাবে তোমরা করবে। তবে অ্যাসাইনমেন্টে তোমরা দেখবা যে চিত্রটি এমনভাবে অঙ্কন করে দেওয়া হয়েছে এবং একটি চিত্রের মাধ্যমে তোমরা 11.3 অনুশীলনীতে তোমাদের পঞ্চভুজ, চতুর্ভুজ, বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে কোয়াড্রান্টটা কিন্তু উল্লেখ করা আছে, যার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এই ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় চিহ্ন দিয়ে আমরা ক্যালকুলেশন করে যদি কোনো দিক উল্লেখ না থাকে তাহলে কিন্তু আমরা পরম মান আমরা ব্যবহার করতে পারবো। আর লক্ষ্য করো আমরা উদাহরণ 13তে যে পেলাম যে 2r - দেখো 4 পরম মান আমাদের, যেহেতু ক্ষেত্রফল এখানে দেওয়া ছিল, খুব ভালো করে একটু দেখে নাও। এই ক্ষেত্রফলটি যদি একটু ভালো করে দেখো যে আমাদের উদাহরণ 13র কথা যদি আমি বলি, খুব মনোযোগ সহকারে দেখো উদাহরণ 13তে তোমরা যদি একটু দেখো যে এই যে পরম মান, এখন পরম মান নিয়ে কিন্তু হিউজ পরিমাণ আলোচনা আছে। হঠাৎ করে আমরা এই জিওমেট্রির ম্যাথগুলো করলাম, এই স্থানাঙ্ক জ্যামিতির করতে হলে আমাদের প্রচুর পরিমাণ ডিপলি আমাদের
যদি বলতে চাই ত্রিকোণমিতির ধারণা থাকতে হবে, বিন্দুর স্থানাঙ্কর ধারণা থাকতে হবে, তিনটি বিন্দুর সমন্বয়ে আমাদের ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে না দিকে ঘুরছে না কোনো দিকেই ঘুরছে না, বিভ্রান্তিমূলক কোনো যদি প্রশ্নের সম্মুখীন হওয়া যায় তখন আমরা পরম মান ইউজ করবো কি না। আমরা আননেসেসারি না বুঝে না শুনে তোমাদের কিছু শেখাতে আমি পার্সোনালভাবে আমি চাই না। আমি যেটা জানি না পারি না সেটা নিয়ে আমি তোমাদের সামনে আমি ভিডিও আপলোড করব না। তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে তোমরা আমাদের স্কুল এই পেজে সবসময় যারা ফলো করো বা আমাদের স্কুল পেজে যারা পরিবারের সদস্য বা ইউটিউব চ্যানেলে প্রায় 7.5 লক্ষ অর্থাৎ প্রায় 7,30,000 সাবস্ক্রাইবার আসো, তারা অবশ্যই আমাদেরকে ফলো করো এবং তোমরা ম্যাথের ক্লাসগুলো ইন ডিটেলসে জেনে যাও। এসএসসি লেভেলে স্থানাঙ্ক জ্যামিতি, ডোমেন রেঞ্জ, সেট ফাংশন, ত্রিকোণমিতিক যে আমাদের সূত্রসমূহ, কোণের যে আমাদের মান নির্ণয় করার ক্ষেত্রে অর্থাৎ ত্রিকোণমিতিক কোনো সমাধানের আমরা থিটার মান কীভাবে নির্ণয় করব, এগুলো যদি তোমরা ভালোভাবে না জেনে যাও, তোমরা যদি বিভিন্ন অনলাইনের ক্লাসের মাধ্যমে তোমরা ভুলে ভরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে যাও, হয়তো এখন তোমাদের মনে হবে যে যা শিখছো সেটাই রাইট, কিন্তু ইন্টারে যে তখন কিন্তু হয়তো আমাকে বা যে চ্যানেল থেকে তুমি ক্লাসটি নিবে সেটি কিন্তু নিজেই বুঝতে পারবে যে আসলেই আমার এই ক্লাসটি আমি যে কথাগুলো তোমাদের সামনে বলতে চাচ্ছি এটি কতটুকু আসলে সত্য ছিল। কারণ ইন্টারের ম্যাথ বলতেই আমাদের এই যে স্থানাঙ্ক জ্যামিতির বেসিক বিষয় 11.1, 2, 3, 4 চারটে অনুশীলনীতে আমরা 11.1-এ দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং এখানে যে আমাদের কোণের ব্যাপার চলে আসে এগুলো কিন্তু খুব ভালো করে জেনে যাবে। তোমরা হয়তো কোনো একটা ক্লাস থেকে সরাসরি ম্যাথগুলো তুলে তোমরা সলিউশন দিচ্ছ, কিন্তু অনুরোধ করব যে আমি একজন শিক্ষক হিসাবে বলবো যে তোমাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকের সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করবে এবং তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া ছিল খ নং প্রশ্নে যে পঞ্চভুজের ক্ষেত্রফল যদি দেয়া থাকে তাহলে টি এর সম্ভাব্য সমীকরণ তৈরি করতে বলা হয়েছে এবং তোমাদের টি এর অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্ক তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা পরম মান কখন ইউজ করবে বা আমি যেটি বলেছিলাম যে একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা যখনই এভাবে বলছি যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল, যখন আমরা বলছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা হাফ অফ বলে আমি বললাম যে এটি একটি পরম মান চিহ্ন দাও, দিয়ে আমি বললাম যে x1 y1 x2 y2 এরপর বললাম x3 y3, এই যে এই x1 x2 y1 y2 x3 কোথা থেকে আসলো? এই বিন্দুগুলোকে হঠাৎ করে হাওয়া থেকে ভেসে আসলো? কিভাবে আসে? অবশ্য নির্ণায়কের এখানে ব্যবহার আছে। এটা কখনো আমি বলবো যে পরম মান চিহ্ন না, এটা পরম মান চিহ্ন না, এটা নির্ণায়কের মাধ্যমে আমরা তিনটি শীর্ষবিন্দুর সাহায্যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব। ঘড়ির কাঁটার দিকে আমাদের বিন্দুগুলো ছিল, ঘোরানো হয়েছিল না ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরানো হয়েছিল, এই ব্যাপারগুলো কিন্তু তোমরা আগে সুন্দরভাবে জানবে। আমি অনুরোধ করব এই কারণে তোমরা অনেকেই আমাদের স্কুলে বিশেষ করে আমার ম্যাথের ক্লাসগুলো ফলো করো, তোমরা জানো যে আমি ইন ডিটেলস হয়তো অনেক কথা বলে থাকি, বাট শুরু থেকে এ পর্যন্ত এই চ্যানেলটির একদম শুরু থেকে আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, এ পর্যন্ত আমি নিচ্ছি এবং এসএসসি যারা 2021 সালে পরীক্ষা দিবে তারাও দেখছো যে আমি এসএসসির সাথে কম্পেয়ার করে রিলেটেড কিছু ম্যাথ এইচএসসির ম্যাথগুলো আমি তোমাদের সামনে আপলোড করার চেষ্টা করছি এবং ত্রিকোণমিতি বা স্থানাঙ্ক জ্যামিতি তোমরা যে কোনো একটি ক্লাস পেলেই সেই ক্লাস থেকে তোমরা অ্যাসাইনমেন্ট তুলে দিও না, নিজের মতো আগে চেষ্টা করো, মেন বইয়ে কী কী দেওয়া আছে এবং সর্বোপরি বলবো শিক্ষক মণ্ডলী তোমাদের প্রতিষ্ঠানে যারা আছে ওনাদের আগে হেল্প নাও। সারা পৃথিবীতে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ ইউটিউব চ্যানেল, প্রচুর পরিমাণ ফেসবুক আমাদের লাইভ ক্লাস হয়, সেসব ক্লাস থেকে হয়তো তোমরা অনেক ক্লাস তোমরা নিয়ে সেখান থেকে হয়তো তোমরা ক্যালকুলেশন করে দিচ্ছ, কিন্তু বলবো যে যেহেতু তোমরা সোনার টুকরা এই কারণে বলবো সায়েন্স নিয়ে পড়ছো, তোমরা ইন্টারে উঠেই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ করতে গেলে তোমরা বুঝতে পারবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে কত কিছু জানার বিষয় আছে। ব্রহ্মগুপ্তের উপপাদ্য, টলেমির উপপাদ্য,
অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, নির্ণায়ক, ম্যাট্রিক্স, কণিক, সরলরেখার সমীকরণ, বৃত্তের সমীকরণ, বিন্যাস, সমাবেশ, সেট, ফাংশন, বাস্তব সংখ্যা, অসমতা, বহুপদী রাশির আমরা যে মূলের প্রকৃতি, ধরন, এগুলো প্রচুর পরিমাণ পাবে। তোমরা হয়তো এসএসসি লেভেলে হয়তো আমার ক্লাসটা হয়তো অনেকেই পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। আমি যেটা বলছি সেটাই তোমরা লিখছো, কিন্তু আমারটা তো ভুল থাকতে পারে। এই ভুলগুলো তোমরা করো না। ওকে, সো তোমাদের বলবো যে যেহেতু তোমরা আমাদের স্কুলে অনেক শিক্ষার্থীরা আসো, এই প্ল্যাটফর্মটি তোমরা ফলো করো, তোমরা বিভিন্ন চ্যানেলে ভুলে ভরা ক্যালকুলেশন সমাধান তোমরা করো না। এই বিন্দুর সমন্বয়ে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে যদি উল্লেখ না থাকে, ঘড়ির কাঁটার বিপরীতে যদি কথাটি উল্লেখ না থাকে, তাহলে নর্মালি তোমরা এই নির্ণায়ক চিহ্ন দিয়ে তোমরা ক্যালকুলেশন করবা। উদাহরণ 10-13টা দেখবা, লাস্ট অফ অল যে কিন্তু প্রশ্ন মতে দিয়ে প্লাস মাইনাস পরম মানের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয়। এই পরম মান চিহ্নগুলো তখন দিবে। তার আগে কিন্তু তোমরা যদি পরম মান দাও, আমি আবার বলছি, যদি তুমি পরম মান চিহ্ন দিয়েই তুমি ম্যাথগুলো করতে চাও, তাহলে এইখানে কিন্তু পরম মান চিহ্ন দিবে। ওকে, তোমরা অনেকেই হয়তো চিন্তা করছো যে বিভিন্ন চ্যানেলে যে ম্যাথের ক্লাসগুলো দেওয়া আছে, সম্প্রতি আমি একটি চ্যানেলে এই ম্যাথের ক্লাসটি দেখে কিন্তু আমার আসলে মনে হয়েছে যে কিভাবে ভুল শিখাতে পারে অনেক শিক্ষক। ভুল আমি শেখাতে চাই না, সঠিক জিনিসটা তোমরা লেখো। তোমাদের আবেগ একসময় ইন্টারে গেলেই কিন্তু দেখবা আবেগ কতটা তোমাদের ধ্বংস করেছে, কতটা তোমাদের কত দূরে পিছনে ফেলে দিয়েছে, সেটা কল্পনা করতে পারবে না। সঠিক জিনিসটা তোমরা শিখে যাও। সো বলবো যে প্রিয় শিক্ষার্থীরা, আমি মূলত তোমাদের অ্যাসাইনমেন্টে বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ 3টি পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। কোনো ত্রিভুজে যদি 3টি চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, বহুভুজ হতে পারে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো থাকে শীর্ষবিন্দুগুলো, তাহলে অবশ্যই তোমরা এইখানে এই পরম মান চিহ্ন দিবে না। এই পরম মান চিহ্ন কিন্তু আলাদা হবে, এটা কিন্তু পরম মান চিহ্ন না, এটা পরম মান চিহ্ন না, এটা কিন্তু আমাদের নির্ণায়কের চিহ্ন। কারণ আমরা যদি বলতে চাই যে একদম বেসিক বিষয়টি তোমাদের সামনে যদি একটু আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে একটু দেখো যে আমরা যখন ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু নিচ্ছি, তখন দেখো x1 y1 x2 y2 x3 y3, আমি কিন্তু এটি ভুল বলছি অ্যাকচুয়ালি, এই কারণে এটা হবে x sub 1 y sub 1, x sub সাফিক্স এটা আমরা বলবো এইটা। এরপরে দেখো 1 1 1, নির্ণায়কের সাহায্যে যখন আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, তখন কিন্তু আমি সংক্ষেপে এটা বলছি, দেখো ত্রিভুজ ক্ষেত্র ABC সমান দেখো হাফ অফ নির্ণায়ক হবে, এবং এখান থেকে তুমি এটাকে বিস্তার করে যে বিষয়টি পাচ্ছ, এটা নির্ণায়ক চিহ্ন x sub 1 y sub 1 x sub 2 y sub 2 x sub 3 y sub 3, এরপরে x sub 1 y sub 1। একটু লক্ষ্য করো, এভাবে করে তোমরা বর্গ একক পেয়ে থাকো, যেটা হয়তো এসএসসি লেভেলে তোমাদের 11.2 অনুশীলনীতে কিন্তু সরাসরি এটা দেওয়া আছে। কিন্তু এটা আসছে কোথা থেকে, এটার ব্যাখ্যাটা ইন্টারে বই দেখো। তোমাদের অনুরোধ করব যে এই লাইভ সেশনের মাধ্যমে তোমরা যারা এসএসসি 2021 সালে পরীক্ষার্থীরা আসো, আমি এসএসসি পরীক্ষার্থীরা বলবো না, কারণ তোমাদের ইন্টার কিন্তু এখন নর্মাল নিয়মে যদি পরীক্ষাটা হয়ে যেত, ইন্টার ফার্স্ট ইয়ার কিন্তু 3য় মাসে তোমরা ক্লাস করতে, তখন কিন্তু বুঝতে পারতে যে অ্যাকচুয়ালি তোমরা আমাদের স্কুলের মাধ্যমে যতটুকু শিখেছো আরও কত শিখার বাকি আছে, এগুলো কিন্তু সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে এই শীর্ষবিন্দুর সাহায্যে ক্ষেত্রফলগুলো নির্ণয় করার ক্ষেত্রে তোমরা অ্যাসাইনমেন্টগুলো অনেক ভুল ভিডিও তোমরা পাচ্ছ, রং ভিডিও আমি বলবো, কারণ আমি ইন্টারের বই বা আমার সম্মানিত কলেজ শিক্ষক বা যারা বুয়েটে সিনিয়র ভাই আছে বা আমার বন্ধু আছে, তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করি ম্যাথের ব্যাপারগুলো নিয়ে। আর তোমরা জানো যে আমি আমাদের স্কুলের একদম ফাউন্ডার ওনারশিপ বা ফাউন্ডার টিচার বা ফাউন্ডার যেটা বলি ম্যাথের টিচার হিসেবে ম্যাথের ক্লাসগুলো দিচ্ছি, এবং
আমার ঘরে আমি ক্লাস নিই, আমার ঘরে ক্লাস নিয়ে শান্তি পাই, তোমাদের জন্য সময় সুযোগ পেলে এখানে ক্লাস নিতে আসি। অ্যাকচুয়ালি সস্তায় সব কিছু অর্জন করা যায়, এটা মনে রাখবে, কিন্তু কঠিনভাবে কোনো জিনিস অর্জন করা সবচেয়ে কঠিন কাজ। কারণ অনার্স মাস্টার্স সাবজেক্ট বেস যে টিচার থাকেন বা সাবজেক্ট বেস, তোমরা যখন অনার্স মাস্টার্সে পড়াশোনা করবে তখন বুঝতে পারবে যে প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা বিভাগের একটি আলাদা ডিমান্ড আছে। এবং এসএসসি লেভেলে যে কোনো শিক্ষক তোমাদের সব সাবজেক্টই পড়াতে পারেন, বা আমিও সব সাবজেক্ট পড়াতে পারবো, কিন্তু আমার উচিত হবে না, আমাকে ম্যাথের লাইনে থাকা উচিত। এবং ইন্টার অনার্স মাস্টার্সে যখন ম্যাথের ক্লাসগুলো করব তখন আরও সুন্দরভাবে কিন্তু আমরা বুঝতে পারবো। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি মূলত আমি তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। এই কারণে আমি দেখেছি যে বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা ক্লাসগুলো পাচ্ছ। এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে অনুরোধ করব যে তোমরা, যেহেতু এক্স ওয়াই সমতলের ডি বিন্দুটি দেওয়া আছে, বলেই দিয়েছে ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দুগুলো ঘোরানো আছে, সো পরম মান চিহ্ন তোমরা ইউজ করো না। আর পরম মান চিহ্ন যদি দাও লাস্ট অফ অল যে কিন্তু দেখবা যে পরম মানের কারণে কিন্তু দুইটি মান চলে আসবে, তখন শর্ত অনুসারে ডি বিন্দু কোন চতুর্ভাগে অবস্থান করছে সে অনুযায়ী কিন্তু তোমাদের বিন্দুকে আইডেন্টিফাই করতে হবে। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা যারা এসএসসি 2021 সালে পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইন্টারের ক্লাসগুলো সবসময় দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো নেব। সেইভাবে তোমরা আমার ক্লাসগুলো পাবে, এবং তোমরা ভালো থেকো, ইন্টার পড়াশোনা শুরু করে দাও। সে প্রত্যাশা, আল্লাহ হাফেজ।